আজকের ভিডিওতে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করব। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করার সময় আমাদের ত্রিকোণমিতি ত্রিকোণমিতি সম্পর্কেও আইডিয়া থাকতে হবে। তা সব কিছুই আমি আলোচনা করব আর দেখব যে কিভাবে খুব তাড়াতাড়ি, খুব শর্ট সময়ের মধ্যে, শর্ট টাইমের মধ্যে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলিকে কীভাবে ইজিলি, ভীষণ ইজিলি, জাস্ট বলতে পারো যে মুখে মুখে, এক কথায় যে আমরা কীভাবে মুখে মুখে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করব। তা কথা না বাড়িয়ে আমি শুরু করি। প্রথমে কি বলেছে, প্রথমে আমার জানতে হবে উন্নতি কোণ আর অবনতি কোণ সম্পর্কে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে। তা উন্নতি কোণ কি? দেখো, এই যে এই চিত্রটাতে দেখানো হচ্ছে উন্নতি কোণ। তো উন্নতি কোণকে আমি এক্সপ্লেইন করি। সাপোজ এখানে একজন ব্যক্তি দাঁড়ানো, যে পি বিন্দুতে দাঁড়ানো, আর এইখানে যে এটাকে আমরা এন বিন্দু করে দিই। এন বিন্দুতে একজন ব্যক্তি দাঁড়ানো, আর পি বিন্দুতে কোনো একটা কিছু রয়েছে, সেটা পাখি হতে পারে, যে একটা পাখি উড়ে যাচ্ছে। তো এই জায়গায় এন বিন্দুতে একজন মানুষ দাঁড়ানো। তা মানুষটা দেখলো কি, পাখিটাকে উড়তে দেখছে। তো এই যে উড়তে দেখছে, উড়তে যখন ওপরের দিকে যখন তাকালো, তা এই যেই ভূমিতলে দাঁড়িয়ে রয়েছে, যেই হরাইজন্টাল লাইনে উনি দাঁড়ানো, ওই ব্যক্তি দাঁড়ানো, বা যেই হরাইজনে উনি দাঁড়িয়ে আছে, সেই হরাইজনের সাপেক্ষে যতটা অ্যাঙ্গেল হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকেই আমরা বলবো উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন, যেটা এখানে লেখা রয়েছে। দেখো, অ্যাঙ্গেল অফ এলিভেশন। তো এটাকে আমরা বলবো উন্নতি কোণ, বাংলায় বলবো উন্নতি কোণ। আর অবনতি কোণ কি? ঠিক এই সেম জিনিসটাই। এই ক্ষেত্রে কি, হরাইজনটা আলাদা দিকে হয়। আর একই জিনিস, দুটো একই, শুধু আমরা আলাদাভাবে বলছি এগুলোকে। আর কিছু সামান্য সামান্য ডিফারেন্স রয়েছে এদের মধ্যে। যেমন এইবার ধরো সাপোজ যে আমি একটা বাড়ির কোনো ছাদে দাঁড়ানো, আমি একটা বাড়ির এই যে একটা বাড়ির এই ছাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এটা আমি সাপোজ, বা এটা তুমিও হতে পারো, যে কেউ হতে পারে। এই জায়গা থেকে আমি দেখলাম যে এখানে আমার রাস্তা, যে রাস্তার উপর একটা কুকুর শুয়ে আছে। তা আমি এই যে কুকুরটাকে দেখছি, নিচের দিকে তাকাচ্ছি, এখন আমার নজর কিন্তু নিচের দিকে। এই যে এইখানে এরকম আমার চোখটা, আমার ঠিক এই যে এরকম হবে কিছু, যে এইখানে যদি আমি দেখছি, তা এই যে দেখছি, এই ক্ষেত্রে আমার অবনতি অবনতি কোণ কোনটা হচ্ছে? অবনতি কোণ হচ্ছে আমার অক্ষের সাপেক্ষে। অর্থাৎ আমি যেহেতু ওপরে দাঁড়ানো এখন, এই যে এই হরাইজনে, এই জায়গায় আমার অবনতি কোণ হচ্ছে। আচ্ছা, এবার এই যে এই হরাইজনটা যে হচ্ছে, এটা কিন্তু এই হরাইজন্টালের মানে সমান্তরালে আর কি। এটা আর এটা সমান্তরালে। তাহলে এই জায়গায় যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি বলতে পারি না যে এই অ্যাঙ্গেলটাও থিটা? তাহলে যদি কেউ আমায় বলে যে আমার অবনতি কোণ 30 ডিগ্রি, তাহলে আমার চিত্র কীরূপ হবে? অনেকটা আমার চিত্রটা হবে এরকম, যে আমি একটা ছাদে দাঁড়ানো, এবার বলছে যে রাস্তায় একটা কুকুরকে দেখার জন্য আমার অবনতি কোণ হলো, আমার যে দৃশ্য, সেই দৃশ্যের অবনতি কোণ হলো 30 ডিগ্রি। তাহলে আমি কি বলবো? এই যে আমি তাকালাম, এই যে হরাইজন, এর সাপেক্ষে এই জায়গায় 30 ডিগ্রি, এই জায়গায় 30 ডিগ্রি, মানে এইখানেও আমার 30 ডিগ্রি, এই জায়গায় আমার 30 ডিগ্রি। তাহলে আমরা যখন এরপরে অবনতি কোণ যখন আমাদেরকে বলবে, তাহলে আমরা ডিরেক্ট এইখানেই আমরা পাতিয়ে, যে 30 ডিগ্রি যদি কোনো অঙ্কের ক্ষেত্রে বলা থাকে যে 30 ডিগ্রি অবনতি কোণ, তাহলে আমরা ডিরেক্টলি এইখানে পাতিয়ে আমরা অঙ্কটাকে সলভ করতে পারি। এবার হ্যাঁ, তবে একটা জিনিস কি, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে এটা মাথায় রাখতে হবে, প্রথম আমায় ছবি কিন্তু মাস্ট। ছবি আমায় ভীষণ, মানে স্পষ্টভাবে ছবি আঁকতে হবে। মানে স্পষ্ট বলতে কি, যে ছবির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু আমার থাকতে হবে, নইলে কিন্তু আমি অঙ্ক, মানে ভুল হয়ে যাবে। তাই ভিডিওটি ভীষণ মনোযোগ সহকারে দেখো, নইলে অসুবিধা হবে, অঙ্ক করার সময় খুব অসুবিধা হবে। আর এমনি যেই নিয়মে আমরা করি, এতদিন ধরে করে এসেছি, সেই নিয়ম করলে আমাদের সময় লাগবে, আর এতে সময় ভীষণ কম লাগবে। তা বেশি কথা বলবো না, আমি তারপরে যাই।
যে কী এই হাইট অ্যান্ড ডিস্টেন্স কী আর কীভাবে। এবার হাইট অ্যান্ড ডিস্টেন্স করতে গেলে আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে একটু নলেজ থাকতে হবে, যেহেতু আগে ত্রিকোণমিতি তারপরে হাইট অ্যান্ড ডিস্টেন্স। তা দেখি ত্রিকোণমিতি কী। ত্রিকোণমিতি হচ্ছে এই যে এই জিনিসটা, ত্রিকোণমিতি বলেই দিচ্ছে যে ত্রিকোণমিতি, তার মানে তিনটে কোণ থাকবে, যাই করি না কেন সেই জায়গায় আমার তিনটে কোণ থাকবে। তিনটে কোণ কোথায় থাকে? তিনটে কোণ থাকে আমার ট্রায়াঙ্গেলে, অর্থাৎ ত্রিভুজে। ত্রিভুজে আমার তিনটে কোণ থাকে। আর ত্রিকোণমিতিটা ম্যাক্সিমাম দাঁড়িয়ে রয়েছে কিসের উপর ভিত্তি করে? যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে? যার একটা কোণ 90 ডিগ্রি হয়। যার একটা কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ সমকোণ থাকে। ত্রিভুজটাকে একটা নাম দিই, এ বি সি। এইবার এই ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। কি জানতে হবে আমাদের? যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে আমাদের সব থেকে বেশি কাজে যেটা লাগবে সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ট্যান থিটা কি? ট্যান থিটা হলো আমার, এটাকে আমরা বলছি লম্ব। আগে আমি এগুলো বলিনি, এটাকে বলছি লম্ব। আচ্ছা আমি ইংরেজি অক্ষর লিখি, হ্যাঁ। এটাকে বলছি এল, লম্ব। এটাকে বলছি অতিভুজ অর্থাৎ এ, আর এটাকে বলছি আমি ভূমি। এটাকে বলছি আমি ভূমি। তাহলে আমার ট্যান থিটা কি? ট্যান থিটা আমরা জানি যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ এল বাই ভি। এটা হচ্ছে আমার ট্যান থিটা। তা ট্যান থিটা হচ্ছে আর কিছুই না, যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা ত্রিভুজের মানে সমকোণী ত্রিভুজের যে লম্ব যে রয়েছে, লম্ব এবং ভূমি, এই দুয়ের রেশিওই হচ্ছে আমার ট্যান থিটা। সাইন থিটা কি? যদি বলা হয় সাইন থিটা, সাইন থিটা হলো কিছুই না, যে ত্রিভুজ আমার রয়েছে তার লম্ব এবং অতিভুজের রেশিও হচ্ছে সাইন থিটা। সাইন থিটা। আর একটা কি? কজ থিটা। কস থিটা। কস থিটা আমার কি? কস থিটা হচ্ছে আমার ভূমি ও অতিভুজের যে রেশিও রয়েছে আমার, এই হচ্ছে আমার কস থিটা। ছবিতে ফিরে যাই, অন্য কালার নিয়ে নিই। তাহলে আমি বলতে পারি লম্ব বাই অতিভুজ কি হবে আমার? সাইন। লম্ব বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কি হবে আমার? কজ। আর হলো আমার লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, এটা আমার কি হয়ে যাচ্ছে? ট্যান। তাহলে এই জায়গাটা পরিষ্কার পুরোপুরি যে কি সাইন কি কজ আর কি ট্যান। এবারে আর কয়েকটা বেসিক পয়েন্ট, আর কয়েকটা পয়েন্টের উপরে একটু দেখবো আমরা। তা এবারে আসি কি বলছে এই ছবিটাতে। এই ছবিটাতে কি বলা হয়েছে? ছবিগুলো ভালো করে দেখো যে এই অ্যাঙ্গেলগুলো ভীষণ কমন। 60, 30 অ্যাঙ্গেলগুলো ভীষণভাবে কমন অ্যাঙ্গেল। 60, 30, 45, 90, 0, এর ওপরেই কিন্তু আমাদের ত্রিকোণমিতি মানে আমরা যত অঙ্ক করব বা যা করব, মান অ্যাকচুয়ালি কিন্তু আমার 45এই শুধু হয় এরকম না, মান কিন্তু আমার যে 15তেও হতে পারে। কিন্তু এইগুলোতে রেশিও না মানে ভীষণভাবে ফ্র্যাকশনে চলে আসে, যে কারণে কিনা আমরা এগুলোকে নিই না, এগুলি অত চলিত না। আমাদের চলিত যে মানগুলো রয়েছে যেরকম 0 থেকে শুরু হয়, যে আমার চার্ট রয়েছে ত্রিকোণমিতির, সেই চার্টে দেখবে যে 0 পরে কত 30, তারপরে 45, তারপরে 60, তারপরে 90, এরকমভাবে দেওয়া। কিন্তু শুধু কি 0 দিয়ে শুরু, কিন্তু যত দূর তুমি অ্যাঙ্গেল করতে চাও তত দূর তুমি করতে পারো। তা যাই হোক, এবার যেই জিনিসটা আমি বলতে চাইছি যে ত্রিকোণমিতির কনসেপ্টকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে লাগিয়ে কীভাবে খুবই তাড়াতাড়ি আমরা অঙ্কগুলোকে করব। তাহলে দেখি
জানতে হবে যখন আমার 60 ডিগ্রি হবে, যখন আমার এই যে এই অ্যাঙ্গেলটা হবে আমার 60 ডিগ্রি, সাপোজ যে এটা যদি আমার 60 ডিগ্রি হয় হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে, এটাই আমার উন্নতি কোণ। এটা আমার উন্নতি কোণও হতে পারে, অবনতি কোণও হতে পারে। এটা যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি যে তাহলে আমার রেশিও কীরূপ হবে, লম্ব, এটা আমার লম্ব, এটা হচ্ছে আমার লম্ব, সরি, এটা আমার লম্ব, এটা আমার অতিভুজ, এটা আমার ভূমি, এদের রেশিও কীরূপ হবে। যদি এই অ্যাঙ্গেলটা 60 হয়, মনে রাখতে হবে একটা জিনিস শুধু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, যে 60 ডিগ্রি যদি কোথাও থাকে তাহলে 60ডিগ্রির বিপরীত পাশে যেটা থাকবে সেটা সবসময় √3, আর 30-এর বিপরীত পাশে যেই বাহু থাকবে তার ভ্যালু হবে 1। এই দুটো জিনিস মাথার মধ্যে ভালো মতন ঢুকিয়ে রাখতে হবে। আর একটা জিনিস কি, আর যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি আমার এই অ্যাঙ্গেলটা 45 হয়, আমরা জানি যে এগুলো সমকোণী ত্রিভুজ, এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, আর এটা যদি 45 হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটাও আমার 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও আমার 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যেই সময় হবে সেই সময় মনে রাখতে হবে 45-এর বিপরীতের বাহু সবসময় কোন রেশিওতে থাকবে, 1 রেশিওতে থাকবে। এটা যদি 45 হয় তাহলে এটাও 45, তাহলে এই 45-এর বিপরীত বাহু যে এই বাহুও কত হবে, 1 রেশিওতে থাকবে। তা এই দুটো হচ্ছে মেইন কনসেপ্ট, যে 60, 30 আর 45, এই তিনটের কনসেপ্ট হচ্ছে মেইন কনসেপ্ট, যার উপরে পুরো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, সমস্ত অঙ্ক A to Z যত অঙ্ক আছে সব অঙ্ক এইটুকুর উপরে দাঁড় করানো। এই জিনিসটুকু যদি ভালো করে বোঝা যায় তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কিচ্ছু না। এবারে জিনিসটা যে যতটা বোঝা গেল, আর যেটুকু ডাউট রয়ে গেল সেই ডাউটগুলি আমরা কীভাবে সলভ করব, কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করব। প্রশ্ন সমাধান করলে আমরা বুঝতে পারবো যে এই কনসেপ্টকে আমি কীভাবে প্রশ্নের উপর লাগাবো, কীভাবে অ্যাপ্লাই করব, ইমপ্লিমেশন কীভাবে করব, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তার আগে আরও একটা জিনিস আমি একটুখানি বলতে চাইবো, সেটা হলো এই ছবিটা, এই যে চিত্রটা, এটাতে কি বলছে দেখো। এটাতে আমি জানি যে এই অ্যাঙ্গেলটা আমার 60, এই অ্যাঙ্গেলটা আমার 60। এটা যদি আমার 60 হয়, এই পুরোটা যদি আমার 60 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার এখানে দেওয়া 30, আর এই অ্যাঙ্গেলটা আমার 45, এটা আমায় বলে দিয়েছে। এইবার আমি জানি যে এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, প্রথমত আমরা এই যে এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব। হ্যাঁ, এই যে মার্ক করে দিলাম, এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করছে। যদি এই অ্যাঙ্গেলটা আমার 45 হয় তাহলে আমি বলতে পারি না যে আমার এই অ্যাঙ্গেলটুকুও 45। তাহলে এটুকু যদি আমার, এটুকুর ভ্যালু যদি আমার 1 হয় তাহলে এইটুকুর ভ্যালু আমার 1, এটুকু বলতে পারি। এইবার দ্বিতীয়ত আমি আলাদা কালার নিই। এইবার বলছে যে পুরোটা হচ্ছে আমার 60, এই পুরোটা হচ্ছে আমার 60। যদি এই পুরোটা আমার 60 হয়, এইটুকু যদি 90 হয়, তাহলে এটা আমার অটোমেটিক্যালি 30 হবে, এতে কোনো সমস্যা নেই। এবার যদি এইটুকু 30 হয় তাহলে 30-এর বিপরীত বাহু 1, 30-এর বিপরীতে এই বাহুটা রয়েছে, তাহলে এটা 1। একটু আগেই বলেছি এই যে এইখানে 30, দেখো এই ছবিতে 30-এর বিপরীত বাহু কত, 1। 60-এর বিপরীত বাহু কত, √3। তাহলে 30-এর বিপরীত বাহু যদি এই ক্ষেত্রে যদি 1 হয় তাহলে এইখানে 60 এটা, তাহলে এর বিপরীত কোনটা, এর বিপরীত বাহু এই যে পুরোটা, এটাও তাহলে আমার কত হবে, √3 হবে। এটা যদি আমার √3 হয়, আর যখন আমরা 45-কে ধরেছিলাম তখন যদি এইটুকু যদি আমার 1 হয়, তাহলে আমি বলতে পারি না যে এই জায়গা থেকে এই জায়গাটুকু হবে আমার √3 - 1, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হবে আমার √3 - 1, এটা আমি বলতে পারি। হয়তো একটু অস্পষ্ট রয়ে গেল, কিন্তু আমি পরের প্রশ্নগুলিতে আরও আলোচনা করে দিচ্ছি। পরের প্রশ্নে আমি অন্য একটা নতুন পেজ নিয়ে সেই পেজের উপরে আমি এই বিষয়টাকে পুরো পরিষ্কার করার চেষ্টা করছি। কেমন? প্রথমে আমরা একটু ছবি এঁকে নেব। প্রথমে একটু ছবি আঁকবো। কিসের ছবি? ত্রিভুজের। ব্ল্যাক কালার দিয়ে আঁকি ত্রিভুজের ছবি। ধরে নেওয়া যাক এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 45 ডিগ্রি।
আর এই অ্যাঙ্গেলটাও হচ্ছে তাহলে আমার 45 ডিগ্রি। আর এটা আমার কত, এটা আমি জানি 90 ডিগ্রি। একটুখানি সরিয়ে নিই এই পাশে, যেটা আমার 90 ডিগ্রি। এবার আমরা জানি যে যদি 45 হয়, যে যদি 45 হয়, আমরা ট্যান থিটাকে নিয়ে আসি। আচ্ছা, ট্যান 45 ডিগ্রি এর ভ্যালু কত? 1। অর্থাৎ ট্যানের যখন 45 ডিগ্রি মান হবে, ট্যান কোণ, ট্যান ট্যান দিয়ে আমরা কোণকে বোঝাচ্ছি, কার কার মধ্যে কোণ বোঝাচ্ছি, কার কার রেশিওকে বোঝাচ্ছি? লম্ব, অর্থাৎ এই যে এই বাহু, এই বাহুটা, আর ভূমি, অর্থাৎ এই বাহুটা, ভূমি। এদের রেশিওকে আমরা কি বোঝাচ্ছি? যে 1। রেশিও 1 বলতে কি বোঝায়? যে লম্ব যদি 1 হয় তাহলে ভূমিও আমার 1। লম্ব যদি আমার 2 হয়, লম্ব যদি আমার 2 হয় তাহলে ভূমিও হবে আমার 2। লম্ব যদি আমার √3 হয় তাহলে ভূমিও হবে আমার √3। এই জিনিসটাই বোঝাচ্ছে রেশিও 1 এর অর্থ এই। তা এই যে আমি একটুখানি লিখি যে ভূমি, এগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার 45কে নিয়ে কাজ করব। প্রথমে ব্লু কালি নিয়ে নিই। হ্যাঁ, যে 45কে নিয়ে কাজ করছি, 45-এর বিপরীত বাহু তাহলে কত হবে? বিপরীত বাহু এটা, এই বিপরীত বাহুটা কত হবে? 1। তাহলে এই 45-এরও বিপরীত বাহু কত হবে? ভূমি। ভূমি কত হবে? 1ই হবে। এইবারে এটুকু ক্লিয়ার তো? এবার অন্য কালার নিয়ে নিই, এটাকে এক্সটেন্ড করি, এটাকে এক্সটেন্ড করে দিই, এটাকে একটুখানি এক্সটেন্ড করলাম। এবার আমি সাপোজ ধরে নিচ্ছি এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, এই টোটাল অ্যাঙ্গেলটা হলো আমার 60 ডিগ্রি। এটা আমার 90 ডিগ্রি, আগেই রয়েছে এটা 90। এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি যে এইটুকু আমার 30 ডিগ্রি, এটুকু আমার 30 ডিগ্রি, এটুকু আমার 30 ডিগ্রি। এবার যদি এটা 30 হয় তাহলে 30-এর বিপরীত বাহু কোনটা? এই যে 30-এর বিপরীত বাহু 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু এটা। আর বারবার তখন বলেছিলাম যে সেই এই বাহু কত হবে? 1 হবে। আর যদি এইটুকু আমার 60 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু কোনটা? এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট অবধি। 60-এর বিপরীত বাহু কত হয়? 60-এর বিপরীত বাহু হয় আমার √3। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি আমার ভ্যালু কত? √3। এবার যখন আমি 45 নিলাম, তখন আমি দেখতে পেলাম কি, 45 আমি ব্লু কালারই নেব। হ্যাঁ, তখন দেখতে পেলাম কি যে এইটুকু কত, এই যে এইটুকুর ভ্যালু কত ছিল আমার? 1 ছিল। আর এই টোটালটার ভ্যালু হচ্ছে আমার √3। তাহলে আলাদা কালার নিয়ে নিই, সবুজ কালার নিয়ে নিই। তাহলে আমি বলতে পারি না যে এই জায়গা থেকে এইটুকু আমার √3 - 1, অর্থাৎ এইটুকু তো আমার 1, এইটুকু তো আমার 1, আর এই টোটালটা হচ্ছে আমার √3। তাহলে আমি বলতে পারি না এই জায়গা থেকে এই জায়গার ভ্যালু হবে আমার √3 - 1। তা এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলি কিন্তু আমার ধ্যানে থাকতে হবে, তাহলে আমরা অঙ্ক ভীষণই খুব সহজভাবে আমরা অঙ্কগুলি করতে পারবো। এবার আমি আর বেশি কথা বাড়াবো না, এবার কয়েকটা অঙ্ক করি, তাহলে আরও জিনিসগুলি ভীষণভাবে পরিষ্কার হয়ে যাবে। পরের অঙ্কে চলে যাই। কি বলেছে? বলেছে কোনো এক সময়ে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্যের √3 গুণ, সেই সময় সূর্যের উন্নতি কোণ হলো। তাহলে বেশি কিছু করার দরকার নেই, আগে ছবি আঁকি, দেখি কি বলেছে। কোনো এক সময়ে একটি স্তম্ভ, এই যে একটা স্তম্ভ, তুমি চাইলে নামও দিতে পারো, স্তম্ভকে নাম দিয়ে দিই AB। এর যে ছায়া, যদি সূর্য এরকম কোনো অ্যাঙ্গেলে থাকে, যে ধরে নিই অরেঞ্জ কালার দিয়েই সূর্যকে বানাই। হ্যাঁ, ধরে নিচ্ছি যে সূর্য এরকম কোনো অ্যাঙ্গেলে রয়েছে, আলো দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে। তা সূর্য যে আলো দিচ্ছে তাহলে এর একটা ছায়ার সৃষ্টি হবে, এই যে এই জায়গায়। এর যে ছায়ার সৃষ্টি হচ্ছে, এই ছায়াটা কি? √3 গুণ, অর্থাৎ স্তম্ভ যা তার √3 গুণ। মানে স্তম্ভ যদি আমার 1 হয় তাহলে এটা হচ্ছে আমার √3।
এটা হচ্ছে আমার √3। তাহলে এই জায়গা থেকে আমি এবার আমায় বলেছে যে উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ, মানে এই জায়গার সাপেক্ষে সূর্যের উন্নতি কোণ কত। তাহলে এই জায়গা থেকে আমরা একটা ইমাজিনারি ডট 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 লাইন আঁকি, এঁকে নিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা আমায় জিজ্ঞেস করেছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত আমি এখনই বলবো না, আমি একটা কথা প্রথমেই বলেছিলাম যে যদি এই বাহুটা যদি √3 হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহু √3 হয়, তাহলে আমি আশা রাখতে পারি যে এটা সবাই বলতে পারবে যে এই অ্যাঙ্গেলটাকে তাহলে 60 ডিগ্রি হতে হবে। একদম শুরুতে বলেছিলাম এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে, এটা 30 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা তাহলে 30 ডিগ্রি হবে, অর্থাৎ 30-এর বিপরীতে 1 আর 60-এর বিপরীতে √3। যদি না মনে থাকে তাহলে আরেকবার আমি দেখিয়ে দিই। একদম শুরুর দিকেই আমি এই জিনিসটা বলে দিয়েছিলাম যে এই ছবিটাতেই আমি বলে দিয়েছি যে 30-এর বিপরীতে কত 1 আর 60-এর বিপরীতে কত √3, 60-এর বিপরীতে √3। তাহলে এটা 60, এই অ্যাঙ্গেলটা 60 আর এই অ্যাঙ্গেলটা কত আমার 30 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হয়ে যাবে? এবার এই অ্যাঙ্গেল মানেই তো আমার উন্নতি কোণ, এটাই তো উন্নতি কোণের অ্যাঙ্গেল, প্রথমেই বলে দিয়েছিলাম। তাহলে এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় তাহলে উন্নতি কোণ কত হয়ে গেল আমার 30 ডিগ্রি। যদি আমি এই যে 60-এর বিপরীতের বাহু √3 আর 30-এর বিপরীতের বাহু 1, এই জিনিসগুলি যদি একটুখানি আমি মনে রাখতে পারি বা মাথায় যদি আমার থাকে, প্র্যাকটিসের মাধ্যমে যদি আমি এই জিনিসগুলোকে একটুখানি নিজের মধ্যে রাখতে পারি, তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে যে 2 সেকেন্ড লাগবে এই অঙ্কটা করতে, 2 সেকেন্ডেরও কম সময়ে এই অঙ্কটা করা যেতে পারে। এই অঙ্কটিতে কি বলেছে, সমুদ্রে অবস্থিত একটি আলোক স্তম্ভের দুই পাশে দুটি জাহাজ বইছে। তাহলে একটু ছবিটা আঁকে নিই। হ্যাঁ, সমুদ্রে অবস্থিত একটি আলোক স্তম্ভ, আর কি বলেছে, দুই পাশে দুটি জাহাজ বইছে, অর্থাৎ এই আলোক স্তম্ভের এই পাশে একটা জাহাজ, এই পাশে একটা জাহাজ, আর এটা হচ্ছে আমার সমুদ্র তল। কেমন? এবারে জাহাজ দুটি থেকে আলোক স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, জাহাজ দুটো থেকে আলোক স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। তাহলে একটা জাহাজ থেকে যদি শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, ধরে নিই এটা 30, তাহলে এটা হচ্ছে আমার 45, এই কোণটা হচ্ছে আমার 45 ডিগ্রি। এইবার কি বলেছে, যদি আলোক স্তম্ভটির উচ্চতা 100 মিটার হয়, আলোক স্তম্ভটির উচ্চতা হচ্ছে 100 মিটার, অর্থাৎ এই যে আলোক স্তম্ভ এটি হচ্ছে 100 মিটার, তাহলে জাহাজ দুটির দূরত্ব নির্ণয় করো। তাহলে বলছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে আমার। এই পর্যন্ত পুরো একদম পরিষ্কার। তাহলে এবার দেখি কিভাবে এই অঙ্কটা, যে কনসেপ্টটা আমরা শিখলাম তার উপরে ভিত্তি করে কিভাবে এই অঙ্কটা করব। দেখো, এটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে বলা হয়েছে বারবার যে 30-এর বিপরীতে যেই বাহু হবে সেটা কত হবে সবসময় 1, অর্থাৎ এই যে বাহুটা অর্থাৎ ল্যাম্পপোস্টের বা লাইট স্তম্ভ বা আলোক স্তম্ভ যাই বলি না কেন, এর উচ্চতা হচ্ছে 1। এর উচ্চতা যদি 1 হয় তাহলে আমি বলতে পারি, দেখো এটা 30 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, কারণ এটা তো আমার 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে আমার, এটা আমার 60 ডিগ্রি। 60 ডিগ্রির বিপরীতে যেই বাহু থাকবে সেই বাহুর কত হবে অনুপাত, √3, অর্থাৎ 30 ডিগ্রির বিপরীতে যদি 1 হয় তাহলে 60 ডিগ্রি যে কোণ থাকবে তার বিপরীত বাহু এই যে এটা 60-এর বিপরীতে, এটা কত হবে আমার √3। গেল এই পর্যন্ত, এই পাশের ঝামেলা শেষ, এই পাশটার ঝামেলা আমার শেষ। এইবার আমি আসবো এই পাশে কি বলছে যে এটা 45, জানি এটা 90, এই অ্যাঙ্গেলটা আমার 90, তাহলে এটা যদি 45 হয় তাহলে এটাও 45। এবার যদি 45 হয় তাহলে অনুপাত কী আকারে, লম্ব আর ভূমির অনুপাত তখন কীরূপ হয়, যে 45-এর বিপরীতেও 1, তাহলে এটাও যেহেতু আমার 45, এই 45-এর বিপরীত বাহু হচ্ছে আমার এটাও তাহলে আমার 1।
সরি, হলুদ কালার বোঝা যাচ্ছে না, আমি কালারটা চেঞ্জ করে নিই। তো তাহলে এটা যে আমার 45, 45-এর বিপরীতে এই যে এই যে এইটুকুও তাহলে আমার 1। দেখো তাহলে এবার যে আমি দুটো অ্যাঙ্গেল এখানে বসাতে পারলাম কি না। এটা 30, 30-এর বিপরীত 1, এই যে 30 ডিগ্রির বিপরীত বাহু 1। এটা 45, 45-এর বিপরীত বাহুও 1। এটাও 45, এই 45-এর বিপরীত বাহু এই যে, এটাও আমার এই যে 1। আবার এদিকে এই যে এটা 60, এটা যদি 30 হয় এটা 60, এই 60-এর বিপরীত বাহু কত আমার √3। এই পর্যন্ত পুরো একদম পরিষ্কার। এরপরে দেখি যদি এই হয় তাহলে আমায় জিজ্ঞেস করেছে কি, দুটো জাহাজের দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে আমায়, দুটো জাহাজের দূরত্ব। আমি জানি একটা জাহাজ এইখানে অবস্থিত, এইখানে একটা জাহাজ, আর একটা জাহাজ এইখানে। এই দূরত্বটা কত? মধ্যে লাইটের স্তম্ভ হচ্ছে এই যে এইখানে, আলোক স্তম্ভ মধ্যে মিডিলে। তাহলে দেখলাম আমি বলতে পারি না যে এই জাহাজ থেকে এই জাহাজের যে দূরত্ব, এই যে দূরত্বটা, এই যে দূরত্ব, এই জাহাজ থেকে এই জাহাজের দূরত্ব আমি বলতে পারি না যে √3 + 1, এটা আমি বলতে পারি কি পারি না? অবশ্যই আমি বলতে পারি, যেহেতু এইটুকু আমার √3 আর এই পাশের এইটুকু আমার 1। তাহলে আমি বলতে পারি যে একটা জাহাজ থেকে আরেকটা জাহাজের দূরত্ব √3 + 1। এইবার কখন √3 + 1? এগুলো তো সব আমার অনুপাত। এই যে √3, 1, এই সব জিনিসগুলো তো আমার অনুপাত, কিন্তু আমায় তো এক্স্যাক্ট অ্যাকচুয়ালি কত, অরিজিনালি জিনিসটা কত সেটা বার করতে হবে, তাই না? তাহলে সেটা কি করে বার করব আমি? দেখো আমার অনুপাতে, আমার এই যে অনুপাতে যখন আমি করেছি তখন আমার আলোক স্তম্ভের উচ্চতা কত বেরিয়েছিল? তখন আমার আলোক স্তম্ভের উচ্চতা বেরিয়েছিল 1। কিন্তু আসলেই কি এটা 1? আসলে কি এটা 1? প্রশ্ন তো বলেই দিয়েছে যে আলোক স্তম্ভের উচ্চতা হচ্ছে 100 মিটার। আলোক স্তম্ভের উচ্চতা 100 মিটার, অর্থাৎ আমার অনুপাতের যে 1, আমার অনুপাতের যে 1, এই 1 হচ্ছে 100 মিটার। তাহলে আমার অনুপাতের যে √3 + 1 এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু যদি 100 হয়, √3 + 1 এর ভ্যালু কত হবে? আমি বলতে পারি না 100 গুণ √3 + 1। এবার √3-র ভ্যালু কত? √3-র ভ্যালু হচ্ছে 1.73, তার সঙ্গে যোগ 1, অর্থাৎ 2.73। আর কি সঙ্গে গুণ আকারে আছে কত? 100। এর সঙ্গেও কত? 100। 2.73-কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 2.73-কে 100 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 273। 273। তাহলে এটাই হচ্ছে কি আমার একটা জাহাজ থেকে আর একটা জাহাজের দূরত্ব। যেহেতু একটা জাহাজ থেকে আর একটা জাহাজের দূরত্ব ছিল আমার √3 + 1, আর √3 + 1 এটা অনুপাত, আর এর অ্যাকচুয়াল ভ্যালু তাহলে কত বেরোলো? অ্যাকচুয়াল ভ্যালু বেরোলো 273। তাহলে 273 আমার কত নম্বর অপশানে আছে? 273 রয়েছে আমার অপশন নাম্বার সিতে। তাহলে অপশন নাম্বার সি আমার এই ক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমি মুখে বলছি বলে আমার এত সময় লাগছে, এই অঙ্কটাই যদি পরীক্ষায় আসে তাহলে এটা করতে কতক্ষণ সময় লাগবে? এটা দেখেই কি বার করা যাবে না যে 1-এর ভ্যালুই আমার 100 দেওয়া রয়েছে, তাহলে আমার √3 + 1-এর ভ্যালু বার করতে হবে? কোনো হিসাব নিকাশ কোনো কিছুই করার দরকার নেই, মনে মনে জাস্ট এই ছবিটা আঁকতে হবে। এই ছবিটা মনে মনেই আঁকতে হবে। একটু ডাউট থাকলে খাতা পেন ছৌ, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একেবারে ডাইরেক্ট পাতিয়ে এই অঙ্কটা করা যেতে পারে পরীক্ষার খাতায়। আমি তারপরে আরও একটা অঙ্ক নিই। আর হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই ধরনের অঙ্কই কম্পিটিটিভ পরীক্ষায় আসে, যে ভীষণ কঠিন অঙ্ক পরীক্ষায় দিয়ে দেবে এরকম না। আর যদি ভীষণ কঠিন অঙ্কও দেয়, একটু মডারেট কোশ্চেন থাকবে। মডারেট কোশ্চেন থাকলেও সেগুলো আমরা করতে পারবো, তার জন্য আমার প্র্যাকটিস প্রয়োজন। তারপরের প্রশ্নে যাই, প্রশ্ন পড়ে নিই। কী বলেছে? যে একটি টাওয়ারের শীর্ষে অবস্থিত এক ব্যক্তি। তাহলে আগেই আমি একটা টাওয়ার এঁকে নিই। হ্যাঁ, সরি, একটি টাওয়ার এঁকে নিচ্ছি, যে এটা আমার টাওয়ার। এই টাওয়ারের শীর্ষে অবস্থিত এক ব্যক্তি একটি নৌকাকে তার থেকে ক্রমশ দূরের দিকে বইতে দেখল। আচ্ছা, ভালো কথা। ছবিটা একটু বেশি বড় হয়ে গেল, এত বড় নেওয়ার দরকার নেই, একটু ছোট করে নিই। আচ্ছা, তাহলে এইখানে রয়েছে একটা নৌকো, এই জায়গায় আছে একটা নৌকা।
বা এন লিখে দিই, হ্যাঁ এন লিখে দিই এটাকে। এখানে আছে একটা নৌকো। যখন নৌকাটি 60 মিটার দূরে, অর্থাৎ প্রথম অবস্থায় নৌকাটি 60 মিটার দূরে, তাহলে এটা হচ্ছে আমার 60 মিটার। এই যে নৌকার দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমার 60 মিটার। 60 মিটার দূরে তখন 45 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। তখন এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি অবনতি কোণ। 5 সেকেন্ড পর 30 ডিগ্রি অবনতি কোণ হয়ে গেল, যেহেতু ক্রমশ দূরের দিকে যাচ্ছে। 5 সেকেন্ড পরে কত হলো? 30 ডিগ্রি অবনতি কোণ হয়ে গেল। 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই যে এইটুকুর ভ্যালু কত? 30 ডিগ্রি অবনতি কোণ হলো। নৌকাটির আনুমানিক গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, নৌকাটির আনুমানিক গতিবেগ নির্ণয় করতে বলছে। এবার দেখো, আগে 45কে ধরে নিই, হ্যাঁ। যদি এই অ্যাঙ্গেলটা আমার 45 হয়, তাহলে আমি বলতে পারি না এই যে এইটুকু আমার 45। তার মানে এইখানে আমার কোন অনুপাতে ভাগ হবে? লম্ব আর ভূমি। লম্ব যদি আমার 1 হয়, তাহলে এইটুকুও হবে আমার কত? এইটুকুও আমার হবে, ভূমিও হবে আমার 1, কোনো ডাউট নেই। এবার চলে আসি 30-এর ক্ষেত্রে। 30-এর ক্ষেত্রে চলে আসি। 30-এর বিপরীতে, 30-এর বিপরীত বাহু এই যে এটা, এটা কত হবে? 1 হবে। হ্যাঁ, একই আছে, 1 হবে, একই আছে। কিন্তু 30-এর বিপরীত কোন কোনটা রয়েছে? 30-এর সঙ্গে আর কোন কোনটা রয়েছে? 30-এর সঙ্গে রয়েছে, দেখো এবার রয়েছে 60। এই কোনটা তো 60, লাল কালার দিয়ে যেটা আঁকলাম, এটা তো আমার 60। আমি লিখে দিই, হ্যাঁ এই পুরোটা আমার 60 ডিগ্রি কোণ। এই পুরোটা আমার 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রির বিপরীত বাহু কত হবে? 60 ডিগ্রির বিপরীত বাহু কোনটা? এই পুরোটা আমার 60 ডিগ্রির বিপরীত বাহু। এই পুরোটা আমার 60 ডিগ্রির বিপরীত বাহু। 60 ডিগ্রির বিপরীত বাহু তো আমরা জানি যে √3 অনুপাত হবে। অনুপাত হবে আমার √3। তাহলে আমি বলতে পারি যে এই পুরোটা, যে দ্বিতীয় ক্ষেত্রে নৌকার অবস্থান যে, আর একেবারে ওই টাওয়ার থেকে নৌকার দ্বিতীয় অবস্থানের দূরত্ব √3 ইউনিট বা √3 একক, এটা আমি বলতেই পারি। তাহলে আর এই যে দেখো, এবার এই স্থান থেকে এই স্থানে নৌকাটি 5 সেকেন্ডে যায়। তাহলে নৌকাটি 5 সেকেন্ডে কত দূর গেছে? আমি বলতে পারি এখান থেকে যে নৌকাটি 5 সেকেন্ডে √3 - 1 মিটার, মানে 1 একক গেছে। 5 সেকেন্ডে নৌকাটি √3 - 1 গেছে। এটাকে আমি এই ছবি থেকে বলতে পারি। দেখো, এই যে এই অবস্থান থেকে এই অবস্থানে যেতে তোর 5 সেকেন্ডই সময় লাগলো। এবার এইটুকু যদি আমার 1 হয়, এই যে এইটুকু যদি আমার 1 হয়, আর পুরোটা যদি আমার √3 হয়, তাহলে আমি বলতে পারি না যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব √3 - 1, এটাকে আমি বলতে পারি না? বলতেই পারি। আর এই √3 - 1ই তো আমার 5 সেকেন্ডে যায়। তাহলে 5 সেকেন্ডে যদি √3 - 1 যায়, তাহলে আমার বার করতে হবে কি? গতিবেগ। তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? ও, আর একটা জিনিস একটুখানি করার দরকার, যে এই √3 - 1 এটা তো আমার অনুপাতের √3 - 1, কিন্তু অ্যাকচুয়ালি কি এটাই? অ্যাকচুয়ালি কিন্তু এটা না। কেন এটা না? কারণ আমার 1-এর ভ্যালু, দেখো 1-এর ভ্যালু, এই যে যেটাকে আমরা 1 বলছি, এই যে 1 বলছি, এই 1টা আসলে কত? এই 1টাই তো আসলে 60। এই 1টা যদি আমার 60 হয়, তাহলে এই √3 - 1 কত হবে? √3 - 1 × 60। এটাও তাহলে 60 গুণ বাড়বে। 1 যদি আমার 60 হয়, তাহলে √3 - 1ও তো আমার √3 - 1 × 60 হবে, তাই না? তাহলে এই √3 - 1 × 60, এটা আমার যাচ্ছে 5 সেকেন্ডে। ক্লিয়ার পুরো? তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে? তাহলে আমি বলতে পারি যে 1 সেকেন্ডে যায় 12 × √3 - 1। এটা যায় আমার 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যায় এত মিটার। এটা তো এবার আমার মিটার, এবার কিন্তু আর এককে নেই, যেহেতু আমি 60 দিয়ে মাল্টিপল করে দিয়েছি। 60টা মিটার। তাহলে 1 সেকেন্ডে, এটা 1 সেকেন্ড, হ্যাঁ সেকেন্ডটাকে আমি আলাদা কালারে লিখি, বুঝতে অসুবিধা হবে। যে 1 সেকেন্ডে এটা যাচ্ছে কত? 12 × √3 - 1 এত মিটার। এইবারে যদি 1 সেকেন্ডে এতটা যায়, তাহলে কত কিলোমিটার পার আওয়ার, মানে কত
1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা যদি আমায় বার করতে হয়, তাহলে আমি কী করব? তাহলে আমি কিছুই করার দরকার নেই, 18/5 দিয়ে গুণ করব। কেন 18/5 দিয়ে গুণ করব? এগুলি আমি যখন গতিবেগ আমরা পড়বো, চ্যাপ্টার ওয়াইজ যখন পড়বো, সেই সময় এই জিনিসগুলো পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। তা এখন এটার উপরে, এখন এটা দেখি যে 1 সেকেন্ডে যাচ্ছে এত, তাহলে 12, আমি একবারে করছি, 12 ইন্টু √3 - 1, √3-এর ভ্যালু আমরা জানি 1.73 আমরা অ্যাপ্রক্স ধরতে পারি। সেই জায়গা থেকে 1 যদি বাদ দিয়ে দিই, √3-এর ভ্যালু হচ্ছে 1.73, সেই জায়গা থেকে 1 বাদ দিয়ে দিলে আমার কত পড়ে থাকবে? 0.73 ইন্টু 18/5। 18/5 কেন গুণ করছি? কারণ হচ্ছে আমার কিলোমিটার পার আওয়ারে আনবো, কিলোমিটার পার আওয়ারে আনবো। আর এটা কি রয়েছে? এটা রয়েছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আনার জন্য আমার 18/5 দিয়ে গুণ করতে হয়। কেমন? এইবারে তাহলে এই অঙ্কটা এবার করি, দেখি কীরকমভাবে করব। এটাকে দেখো যে এই জায়গায় কোনো কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি যেহেতু যাচ্ছে না, তাই আমরা অ্যাপ্রক্সিমেশনে করব। অ্যাপ্রক্সিমেশনে কীভাবে করব? আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এই যে এইখানে যে 73 রয়েছে, এই 73টাকে 0.75 ধরে নেব, মানে 0.02 বেশি ধরে নিচ্ছি। তার মানে আমার এক্স্যাক্ট যে অ্যান্সার আসবে তার থেকে সামান্য কিছু বেশি আসবে, ওটাকে আমরা অ্যাপ্রক্সিমেশনে করে নিতে পারবো। এটাকে যদি আমি 0.75 ধরি আর 5 দিয়ে যদি আমি কাটি, 5 দিয়ে যদি এটাকে আমি কাটি, তাহলে আমি বলতে পারি না যে 12 ইন্টু 0.15 ইন্টু 18, এত কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার। এবার এই গুণটা আমার করতে খুব সুবিধা হবে। কেন কি? কারণ 12 গুণ 15 কত হয়? আমি লাইন বাই লাইন করি। 12 গুণ 15 করলে কত হবে আমার? 12 গুণ 15 অর্থাৎ 1.80 ইন্টু 18, এই দুটোকে গুণ করলাম, 1.80 ইন্টু 18। এবার আমরা জানি 18-এর স্কোয়ার কত? 18-এর স্কোয়ার হচ্ছে 324। 18-এর স্কোয়ার 324। এবার এই জায়গায় দেখো যে এই শূন্যটাকে আমি রাখতেও পারি, নাও রাখতে পারি। এটাকে যদি আমি কেটে দিই তাহলে 32.4, এই জায়গায় 32.4। তাহলে 32.4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার নৌকাটির স্পিড, 32.4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার 32.4 আমার কত নাম্বার অপশনে ছিল? 32.4 তো আমার ছিল না, আমার ছিল 32, অপশন নাম্বার এতে। অপশন নাম্বার এতে আমার কী ছিল? 32। তাহলে এটাকেই আমরা অ্যান্সার হিসাবে নেব, কারণ এখানে বলে দিয়েছে আনুমানিক। আনুমানিক মানে প্রায়, মানে ওরাও অ্যাপ্রক্সিমেশনেই উত্তর বার করেছে, কারণ ওরাও জানে যে ক্যালকুলেশনে কাটাকাটি কোনোদিনও যায় না, ফ্র্যাকশনলেস এটা আসবে না, পূর্ণ সংখ্যা এটা আসবে না, এটা ভগ্নাংশেই থাকবে। তা যে কারণে কিনা আমরা প্রায় ধরে করছি যে তাহলে 32 কিলোমিটার পার ঘন্টা প্রায়। তাহলে এই কনসেপ্টের ওপরে কীরকমভাবে আমরা খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো করতে পারবো, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, কোনো লেখা না, কোনো লেখালেখি, ওইসব কোনো ঝামেলা নেই, কোনো কিচ্ছু না, শুধু আমায় সিম্পল একটা কনসেপ্ট মনে রাখতে হবে। সিম্পল কনসেপ্টটা কি আমি আরও একবার আলোচনা করে বলে দিই জিনিসটা, যে এই যে যদি ত্রিভুজ হয়, এই যে যদি ত্রিভুজ হয়, এটা যদি 30 হয়, 30-এর বিপরীত বাহু হবে 1, এটা তাহলে 60, 60-এর বিপরীত বাহু হবে √3। এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, এটাও তাহলে 45, 45-এর বিপরীত বাহু 1, এই 45-এরও বিপরীত বাহু একই হবে। যদি 45-এর বিপরীত বাহুগুলি যখন 1 বলা হচ্ছে, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার √3, হ্যাঁ √2, সরি √2 হয় তো, লম্ব স্কোয়ার প্লাস, হ্যাঁ একের স্কোয়ার √2, হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে আমার √2। এবার এই জিনিসগুলো আমায় বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কখন কত হলে আমার কত হবে। এই জিনিসগুলো যদি আমি বাড়িতে প্র্যাকটিস করি, পরীক্ষার সময় আমি অঙ্ক দেখব, আর দেখেই সঙ্গে সঙ্গে আমি অঙ্কগুলো করে দেখতে পারবো। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। এরপরে আরও হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক গ্রুপে দেওয়া হবে, সেই অঙ্কগুলোতে যা সমস্যা হবে সেই সমস্যাগুলিরও সমাধান করার, মানে ভিডিওর মাধ্যমে ভিডিও সলিউশন করে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্তই।